বিয়ের রাতেই শুনলাম আমার স্বামী হাবিবের একটা গোপন সমস্যা আছে। ব্যাপারটা এতটাই গভীর যে সে তার দুর্বলতাগুলো বলতে গিয়ে বারবার কান্নাগুলো গিলছে। আমি কোনোদিন পুরুষ মানুষকে কান্না করতে দেখিনি। তবে আমার না দেখা জিনিসটা বিয়ের প্রথম রাতেই স্বামীর থেকে দেখতে পাবো ভাবিনি। আমি কিছুটা বিব্রত অবস্থায় হাবিব সাহেবকে বললাম, আমরা এই বিষয়ে কাল কথা বলবো। না নীরা, আপনাকে কথাগুলো শুনতে হবেই। হাবিব স্পষ্ট ভাষায় আদেশের সুরে কথাটা বলল। আমি কিঞ্চিত বিরক্ত বোধ করছি। বিয়ে নিয়ে সব মেয়ের মাঝেই আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও খানিকটা ছিল বইকি। আমি হাপিত্যেশ না করে লাল বেনারসিটা গুছিয়ে পা তুলে বসলাম। হাবিব আমার দিকে তাকিয়ে ভারাক্রান্ত গলায় বলল, আমি কখনো আপনাকে মা হবার অনুভূতি দিতে পারবো না নীরা। আমার ভেতরে সেই সক্ষমতা নেই। বছর দুয়েক আগে মাথায় গুরুতর আঘাত পাবার ফলে আমার বড় অক্ষমতাটা ধরতে পারি। যদিও বা ব্যাপারটা আমার আপনাকে বিয়ের আগে জানানো দরকার ছিল, কিন্তু আমি এতটাই অপারগ আর ভীতু ছিলাম, বিষয়টা গোছানোর আগেই চট করে বিয়েটা হয়ে গেল। ব্যাপারটা অপ্রত্যাশিত, এতে আপনার হাত নেই। তবুও আপনি আমার সাথে জড়িয়ে গেছেন। সারা জীবন এই অক্ষমতা আপনাকেও বয়ে বেড়াতে হবে। আমি ফোঁস করে শ্বাস ছাড়লাম। এতক্ষণে আমার ভেতরে জোট বাঁধা প্রশ্নগুলোর উত্তর মিলল। চুপ থাকতে দেখে হাবিব সাহেব উঠে দাঁড়ালেন, অস্থিরভাবে বললেন, আপনি বোধহয় আমাকে প্রতারক ভাবছেন। না, আমি আপনার ব্যাপারে কিছুই ভাবছি না। হাবিব সাহেব আমার উত্তরে সন্তুষ্ট হলেন না। বেশ অপরাধবোধ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বেশ স্বাভাবিক বেশভূষায় বসে রইলাম। বসে থাকতে থাকতে আমার মেরুদণ্ডের হাড় টনটন করছে। ভনিতা না করে বললাম, আমি একটু ফ্রেশ হয়ে শুতে চাই। উনি কোনো প্রত্যুত্তর করলেন না। আমি স্বাভাবিকভাবে ফ্রেশ হয়ে আসলাম। তখনও হাবিব সাহেব ঠায় দাঁড়িয়ে আছেন। উনি আমাকে অবাক করে দিয়ে আমার সামনে হাতজোড় করে বললেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে খুব ভালো রাখব, সব সুখ এনে দিব। তবুও আমাকে ছেড়ে দিয়ে সমাজের কাছে ছোট করবেন না। আচ্ছা, করব না। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি স্বাভাবিক গলায় বললাম। তবে আমার ভেতরে তখন অস্বাভাবিক জ্বর হচ্ছিল, যেন কালবৈশাখীর তাণ্ডব। আচ্ছা, আমি যদি একই কথা হাবিব সাহেবকে বলতাম, লোকটা কি আমাকে মেনে নিত? প্রশ্নটা করতে চেয়েও করলাম না। গুটি গুটি পায়ে হেঁটে বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে ফেলতেই হাবিব সাহেব লাইটটা অফ করে দিয়ে আবারও বললেন, আমি খুবই দুঃখিত নীরা। আমি উত্তর দিতে পারলাম না। তবে চোখ থেকে কয়েকশো পানির ফোঁটা বেয়ে পড়ল। আমার কষ্ট হাবিব সাহেবের অক্ষমতা নিয়ে নয়। একটা সম্পর্কের শুরুতেই গলদ সেই সম্পর্কটা বয়ে বেড়ানো নেহাত বোঝার সমতুল্য। সকালে উঠতে বেশ খানিক বেলা গড়ালো। যদিও বা আমার দেরিতে ওঠার অভ্যাস নেই, কিন্তু কাল সারা রাত্রি জেগেই ছিলাম। পাশে বসা হাবিব সাহেব ও যে জেগে ছিলেন তা তার নড়াচড়ার শব্দেই টের পেয়েছিলাম। তবে ফজরের পর চোখটা লেগে গেছে। আমি কিছুটা সংকোচ নিয়ে উঠে বসতেই দেখলাম ঘরের দরজা ভিজিয়ে রাখা। হাবিব সাহেব ঘরে নেই। তার ঘরে না থাকাটা আমাকে কিছুটা স্বস্তি দিল যেন। ঘরের চারদিকে তাকিয়ে প্রশান্তি বিরাজ করলেও মনে শান্তি মিলল না। আমার মতো ঘর পোড়া গরুর ঘর হয়েও যেন হলো না। ঘর থেকে বের হতে বেশ সংকোচ বোধ করলেও বাইরে বের হতেই হাবিব সাহেবের আম্মা মানে আমার শাশুড়ি বেশ সমাদরে আমার কাছে এলেন। আমাকে এক হাতে জড়িয়ে বললেন, কি খাবে বউ? ডিম পোচ করে দিব। আমি উনার কথা শুনে বিব্রতবোধ করলাম। আমতা আমতা করে শুধালাম, ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এত ভেবো না বউ, তুমি আমার মেয়ে, তোমার দোষগুণ সব আমি বুঝে নিব। মহিলার কথা শুনে অদ্ভুত লাগলো। হয়তো তার ভেতরে সত্তা আলাদা, কিন্তু নিজেদের অপারগতা ঢাকতেই বোধহয় এই সমাদর। যত্রতত্র ভেবে আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে অনেক অজানা মানুষের সমাগম। আমাকে দেখেই এক একজন ভালোমন্দের খোঁজ খবর নিল। কেউ কেউ আগ বাড়িয়ে আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, বউ তো ভারী মিষ্টি দেখতে হাবিবের মা। আমার শাশুড়ি তখন আমার হাতটা শক্ত করে ধরে গর্বের হাসি দিল। উনি আমাকে এরপর খুব যত্নের সাথে প্লেটে খাবার তুলে দিলেন। আমি যারপর নয় হতাশ হয়ে খাবার একটু আধটু মুখে তুলতেই কেউ একজন বলে বসল, তা বউয়ের নাকি 14 কুলে কেউ নাই? আমি খাবারটুকু মুখে পুরে মধ্যবয়সী মহিলার দিকে তাকাতেই আমার শাশুড়ি হৈ হৈ করে বললেন, 14 কুলের সব কুলই তো আমরা খালা।
তা ঠিক আছে, তাই বইলা হাবিব শ্বশুর বাড়ি যাইব না। বউ দিয়াই তো কাম, এর আগের বার তো সব পাইয়া ও হারাইল। অন্য একজন কথাটা বলতেই আমার শাশুড়ি কথাখানি ঘুরিয়ে দেবার ছলে বলল, আমাদের কি টাকাকড়ি কম আছে? শ্বশুর বাড়ি যাবার ইচ্ছা হলে ছেলে আর বউ দেশ বিদেশ ঘুরে বেড়াবে। ভদ্রমহিলার কথা শুনে টেবিলে বেশ রমরমা পরিবেশ ফিরে এলো, তবে আমার ভেতরে কষ্টগুলো দলা পাকিয়ে বেড়ালো। আমাকে চুপ থাকতে দেখে দাদি শাশুড়ি বললেন, মানুষের কথায় মন খারাপ কইর না বউ, মানুষের কাম পেছনে সমালোচনা করা। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। খাওয়া দাওয়ার পর্ব ছাড়তেই তোড়জোড় লাগলো আমাকে সাজানো নিয়ে। তবে সকাল গড়িয়ে দুপুর ঠেকলেও হাবিব সাহেবের দেখা আমি পাইনি। কাউকে জিজ্ঞেস করব সেই মানসিকতা আপাতত নেই। তবে আমার সমবয়সী এক মেয়ে নিচু স্বরে আমার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, হাবিব ভাই হলো ভবঘুরে মানুষ, আগে অবশ্য এমন ছিল না, ইদানিং দেখি কেমন যেন হয়ে গেছে। কেমন হয়েছে? আমি প্রশ্ন করতেই মেয়েটা গলার খাদ নিচে নামিয়ে বলল, মিতু ভাবি উনাকে ফেলে চলে যাবার পর থেকেই হাবিব ভাই সব ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়েছে। অবশ্য এতে ভাইয়ের কোনো দোষ নেই, সবই কপালের দোষ। উনার আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ে কি ভাবি? ভাইয়ের তো 3 বছরের প্রেম, এরপর 2 বছরের সংসার। আল্লাহ, আপনি জানেন না। হায় হায়! মেয়েটা আতঙ্কে আর্তনাদ করে উঠল যেন। তার শঙ্কিত মুখ দেখে আশ্বাস দিয়ে বললাম, কথাটা আমি কাউকে বলবো না। বাঁচালেন ভাবি, খালাম্মা যে খাটাস, আমার চুল একটাও মাথায় রাখত না। আমি বিমূঢ় হয়ে শাড়ির কুচিটা গুজলাম। এরপর মেয়েটিকে বললাম, মারিয়া তুমি চলে যাও, বাকিটুকু আমি করতে পারবো। না আমি করে দেই, খালাম্মা রেগে যাবেন। রাখবেন না, তুমি নিশ্চিন্তে থাকো। আমার কথা শুনে আশ্বস্ত হয়ে মেয়েটি বেরিয়ে গেল। তবে আমি এক বুক হতাশা নিয়ে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। হাবিব সাহেব আমাকে না ঠকালেও তো পারতেন। দুপুর গড়াতেই বাড়িতে মেহমানে ভরে গেল। একে একে অনেকেই নতুন বউ দেখতে আসলেন। তবে আড়ালে আবডালে অনেকেই কিছুটা মুখ লুকিয়ে বলে গেলেন, আগের বউ থেকে সুন্দরী, তবে জাত তো নাই। কথাটা এতটাই আঘাত করল, আমি সারা দুপুর চোখে ঝাপসা দেখলাম। মনে মনে হাবিব সাহেবকে দোষারোপ করলাম। এতটা অপমান বোধহয় আমার প্রাপ্য ছিল না। তবে হাবিব সাহেব আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন সবভাবেই। দুপুরের খাবার পর্বের সময় হাবিব সাহেবের সাথে আমার দেখা হলো। সে একটা সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়েছে। শ্যামবর্ণের পুরুষটি নেহাত সুদর্শন, তবে তার বাহ্যিক দিকে বিবেচনা করার থেকে আত্মিক দিক থেকে যে নিকৃষ্ট। এরপর অনেকটা সময় অনুষ্ঠানের ঝক্কি সামলাতে গিয়ে আমরা একে অপরকে ভুলে গেলাম। এর মাঝে আমাদের একে অপরের দৃষ্টি, আমি উনার দিকে এক পলক তাকাতেই উনি মুখে হাসি ভাব বজায় রাখলেন, মাথা চুলকিয়ে বললেন, আসলে অফিসে তলব পড়েছিল তো। আমি উত্তর দিলাম না। তবে পাশাপাশি বসতেই আমি আত্মগ্লানিতে কেঁপে উঠলাম। ঘামে হাতের তালু ভিজে উঠল। হালকা মেকআপ যেন ঘাম লুকোতে পারল না। আমাকে দেখে হাবিব সাহেব ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, নীরা, আপনি ঠিক আছেন? জি। আমার উত্তরে হাবিব সন্তুষ্ট হলেন না, বোঝা গেল। আমার কাছাকাছি এসে কপালে হাত ঠেকাতে চাইলে আমি কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বললাম, ঠিক আছি আমি। দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। শরীরের অসুখ তো চোখে দেখা যায় হাবিব সাহেব, তবে মনের ভেতরকার এই হাহাকারের কি করবেন? আমার প্রশ্ন শুনে হাবিব বেশ সংকুচিত স্বরে জবাব দিল, আপনি আমার উপর রেগে আছেন। রাগ তো হয় আপন মানুষের সাথে। হাবিব সাহেব আমার কথাতে বেশ মর্মাহত হলেন। পৃথিবীতে তো স্বামী স্ত্রীর নিকট আপন। উনার কথাতে আমি হাসলাম। হাসতে হাসতে আমার চোয়াল ব্যথা হয়ে এলো। হাবিব সাহেব আমার পাগলের মতো হাসি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে কোনোটাই বুঝছি না। আমি শুধু আমাকে বোঝার চেষ্টা করছি। কিভাবে? ও আপনি বুঝবেন না, আমার কথাগুলো আমার কাছেই থাক।
আমার কথা শুনে হাবিব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, এরপর অপরাধী কণ্ঠে বললেন, আমি আপনাকে খুব সুন্দর একটা জীবন উপহার দিতে চাই নীরা। আমি হাবিব সাহেবের কথা শুনে নিশ্চুপ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ বাদে উনি আমার পাশে এসে বসলেন। আমি অস্থির হয়ে বললাম, আমাকে কিছুটা সময় দিন। আপনাকে আমি সারা জীবন সময় দিব। উনি আমার হাত ধরে বললেন, তবে আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম, ঘুমাবো। উনি হতাশ হয়ে উঠে চলে গেলেন। আমি উনার হতাশা দেখে বেশ মজা পেলাম। পুরুষ মানুষ আসলে চায় কি? বিয়ের ঝামেলা শেষ হবার পর দিন সকালে বেশ চেঁচামেচিতে ঘুম ছুটে গেল। আমি ধরফিয়ে উঠে বসতেই দেখলাম হাবিব সাহেব অদ্ভুত ভঙ্গিতে দরজা দিয়ে ঢুকলেন। একদম অগোছালো এলোমেলো। আমাকে দেখে উনি মাথা নিচু করে বললেন, নীরা, বাইরে মিতু এসেছে। মিতুকে? আমি অবাক হয়ে প্রশ্ন করতেই উনি শঙ্কিত কণ্ঠে বললেন, আমার প্রাক্তন স্ত্রী। হাবিবের দৃষ্টি অনুসরণ করে দেখলাম সে তার প্রাক্তন স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সে চোখে কোনো ঘৃণা বা আক্রোশ নেই। আশেপাশে যে এত মানুষ, তবুও তার দৃষ্টি এক জায়গাতেই নিবদ্ধ। আমার শাশুড়ি ব্যাপারটা খেয়াল করে হাবিবকে উদ্দেশ্য করে বললেন, হাবিব, সব মিটমাট করে দে। উনার ডাক শুনে হাবিব সাহেব হকচকিয়ে উঠল যেন। এরপর ক্ষীণ সুরে বললেন, আমি কি বলবো? কি বলবি মানে? তোর কি আক্কেল সব লাটে উঠল? আমার শাশুড়ি বেশ রাগ নিয়েই বললেন কথাটা। তবে এতে হাবিব সাহেবের কোনো হেলদোল হল না। সে মিতু নামক মানুষটাকে উদ্দেশ্য করে বললেন, হঠাৎ ফিরে আসলে যে? তোমার কাছে ফিরে এসেছি হাবিব। মিতুর কথা শুনে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। আমার খালা শাশুড়ি তিনগুণ চেঁচামেচি করে বললেন, ফাজলামো পাইছ? ঘরে নতুন বউ, তোমার তামসা দেখার সময় নাই আমাদের। আহ খালা, চুপ করো, আমি কথা বলছি তো। হাবিব এক প্রকার ধমকের সুরেই কথাটা বলে ফেলল। তার কথাতে মিতু বেশ উৎফুল্ল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টির ভাষার মানে হলো, দেখো নীরা, আমি না থাকলেও তোমার স্বামীর সব আমার। তবে আমার ভাবনা অবাক করে দিয়ে আমার শাশুড়ি আম্মা বেশ কঠোর গলায় বললেন, হাবিব, বউ নিয়ে ঘরে যা। মিতু, তোমার যাবতীয় যা আছে সব আমার কাছে গচ্ছিত। তুমি আমার সাথে আমার ঘরে এসো। হাবিবের সাথে আমার কথা আছে। না, কোনো কথা তুমি হাবিবের সাথে বলতে পারবে না। একজন পর পুরুষের সাথে কি কথা? আম্মার কথা শুবে হাবিব রুষ্ট গলায় বলল, মিতু, তুমি বলো। মিতু অনুমতি পেয়েই হাবিব সাহেবের কাছাকাছি এসে দাঁড়ালো। তার অযাচিত কাজ দেখে আমার শাশুড়ি হাবিবকে টেনে সরিয়ে দিয়ে বলল, তুই যদি এই মেয়ের সাথে আর একটা কথা বলিস, আমি আজকেই শখাব। আম্মা, তুমি পাগল হয়ে গেছ। নীরা, আম্মাকে একটু বুঝাও। উনার কথাতে আমার হেলদোল হলো না। একটা লোক কতটা কাতর থাকলে এরকম কথা বলতে পারে? তার হিসেব মিলাতে গিয়ে আমি আমার ভাবনাতে মশগুল। তবে আমার শাশুড়ি ছেলের কথাতে কেঁদে কেটে ভাসালেন। সে আহাজারি করে বারবার বললেন, এই মেয়েটাকে বিয়ে নিজের ইচ্ছাতে করেছিলি। এই মেয়ে তোর বিপদে তোকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে গেল। তবুও তুই কোন মুখে এই মেয়ের সাথে কথা বলবি? হাবিব তার মায়ের কথা শুনে বেশ দমে গেল। মিতু এরপরেও বেশ রাগারাগি করেও কোনো কুল কিনারা না করতে পেরে বলল, হাবিব, আমি তোমার সাথে অন্যায় করেছি। আমরা পরে আলোচনা করব মিতু। আম্মার থেকে তুমি তোমার সমস্ত গয়না নিয়ে যেও। এরপর মিতু আর কোনো উৎসবাচ্য করেনি। সে নীরব ভঙ্গিমায় সব বুঝে নিয়ে চলে গিয়েছে। তবে সে যাবার আগে আমাকে বুঝিয়ে দিয়ে গেল, নীরা, তুমি আসলেই ধুলোময়লা। দিন মাসের হিসেব বোধহয় চোখের পলকেই ছুটে চলে। বিয়ের মাসটা কেমন করে যেন গড়িয়ে গেল। তবে আমার আর হাবিবের সম্পর্কে একটা ফাটল সবার সম্মুখেই উন্মুক্ত। পাড়াপড়শি অনেকেই চাপা গুঞ্জন করে, হাবিব নাকি মিতুকে ফিরিয়ে আনবে। অনেকে আবার আফসোস করে বলে, আহারে বাপ মানাই, সাতকুলে যার কেউ নাই, এই মেয়েটা এখন যাবে কোথায়? তাদের কথা শুনে আসলেই আমি ভাবনায় আসছে, আমি যাব কোথায়।
বিয়ের আগে আমি সমীকরণ মেলাতে পারছিলাম, কেন এই শিক্ষিত লোকটা আমার মতো ঘর ভিটামাটি ছাড়া বাবা মা ছাড়া অনাথ মেয়েকে বিয়ে করবে। ছোটবেলায় আমাকে আমার এক আত্মীয় এতিমখানায় রেখে যায়। তাদের ভাষ্যমতে আমার বাবা মা কোনো এক কারণে দুজনেই সংসার থেকে বৈমুখ হয়ে আমাকে ফেলে দুজন দুদিকে চলে গেছে। এরপর থেকেই সাবালিকা হবার পর সেখানে থেকে বেরিয়ে এনজিও এর মাধ্যমে একটা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পর ন্যাশনাল থেকে অনার্সটা শেষ করতে পারলাম না। এরপর কাজের সন্ধানে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে একটা কোম্পানিতে ইন্টারভিউ বোর্ডে হাবিব সাহেবের সাথে আমার পরিচয়। চাকরিটা নেহাত প্রয়োজন ছিল বলেই দুদিন পর আবারও খোঁজ নিতে অফিসে যেতেই হাবিব সাহেব আমাকে একান্তে ডেকে বলেছিলেন, আপনার চাকরিটা এখানে হবে না মিস নীরা, ইন্টারভিউ বোর্ড থেকে অন্য একজনকে সিলেক্ট করেছে। আমি বেশ হতাশা নিয়ে ফিরে আসতে গেলেই হাবিব সাহেব আমার পথ আটকে বলেন উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। উনার হাবভাবে নেহাত ভদ্র মানুষ মনে হলেও আমি লোকটাকে এড়িয়ে যেতে চাইতেন। উনি অনুনয় করে বলেছিলেন, আমাকে ভুল বুঝবেন না মিস। নীরা, আপনার যে চাকরিটা প্রয়োজন সেটা আমি অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারা অপারগ। আপনার থেকে অন্যদের পারফরমেন্স ভালো ছিল। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু আমার বেশ সমস্যা আছে। আপনি চাইলে আমি সত্যিই আপনার উপকারে আসতে পারি। পরে ভেবে দেখব। এই টুকটাক কথোপকথনের পর আমি চলে আসলেও হাবিব সাহেব আমার পিছু ছাড়েননি। এক প্রকার বাধ্যগত আর ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে ভোগা আমি উনার ডাকে সাড়া দিলাম। লোকটা দিনের মাঝে আমার জন্য চাকরি ও ম্যানেজ করে ফেললেন। উনার প্রতি কৃতজ্ঞতা বাড়তেই লোকটা আমাকে কৃতজ্ঞতা স্বীকার করার সুযোগ না দিয়েই হাওয়া হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে বেশ বিব্রতকর ছিল। তাই তো উনাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে আগের সেই কোম্পানিতে খোঁজ নিয়ে জানতে পারলাম হাবিব সাহেব বেশ অসুস্থ। উনার অসুস্থতা আমাকে বেশ পোড়ালো। তাই তো আমি যেচে পড়েই ধন্যবাদ জানানোর জন্য উনার বাসায় এসেছিলাম। সেদিনটা ছিল আমার জন্য আরও অপ্রীতিকর। হাবিব সাহেবের মা আমার পরিচয় জেনেই কোনো প্রকার দ্বিধা ছাড়াই বলে বসলেন, হাবিবের তোমার খুব দরকার মা, তুমি প্লিজ আমার হাবিবকে ছেড়ে যেও না। আমি বেশ অবাক হলাম। আজব, যাকে আমি ধরলাম না তাকে ছাড়ার প্রশ্ন আসলো কোথা থেকে? তবে প্রশ্নটা আমার মনে রাখতেই হাবিব সাহেবকে দেখে বুঝলাম লোকটা ইচ্ছে করেই অসুখ বাঁধিয়েছে। আমাকে দেখেই মেকি হেসে বলল, আমি জানতাম আপনি আসবেন মিস নীরা। সেই আশাটাই বোধহয় আমার কাল হলো। যেই আমি একা বাঁচতে চেয়েছিলাম সেই আমি বোধহয় একটা শেকড়ের আশ্রয় খুঁজতে গিয়ে নিজের আত্মসম্মান ও বিলি করে দিলাম। বিকেলের দিকে আমার শাশুড়ি আমার ঘরে আসলেন। আমাকে দেখে হায় হায় করে বললেন, নীরা, তোমার পাশে আমি আছি, তবুও এমন মন খারাপ করে থেকো না। মন খারাপ করছি না আম্মা, আমি শুধু ভাবছি হাবিব আমাকে বিয়েটা কেন করলেন। মহিলা আমার কথা শুনে বেশ কাচুমাচু করলেন। তবে আত্মগ্লানি থেকে বাঁচতেই হয়তো বললেন, আসলে হাবিব মিতুকে বুঝাতে চেয়েছিল তার জন্য মেয়ের অভাব নেই। তাই বলে এভাবে। ভুল বুঝো না, তোমার মাথার উপরে তো কেউ নেই, এই জন্য ও। উনার কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাই বলে আমি ফানা। এরপর উনি আমার কাছ ঘেঁষে নিচু গলায় বললেন, হাবিবকে নিজের করে বাঁধো, উই মিতুকে এমনিই ভুলে যাবে। আম্মা যে আমার না তাকে তো আমি শত চেষ্টা করেও বাঁধতে পারবো না। আমার উত্তরে বেশ অসন্তোষ প্রকাশ করলেন উনি। এরপর আমার হাত ধরে বললেন, একজন বউ চাইলে সব করতে পারে। উনার কথাতে আমি কোনো প্রত্যুত্তর করলাম না। আজ বুঝলাম পৃথিবীতে আপন বলতে কেউ থাকলে হয়তো এই যন্ত্রণা সহ্য করে একটা কাপুরুষের ঘর করতে হতো না। খুব রাতের বেলা হাবিব সাহেব ঘরে ফিরলেন। গত 2 দিন তার কোনো হদিশ ছিল না। তবে আগ বাড়িয়ে আমি যে খুব একটা খোঁজ করেছি এমনটা নয়। উনি ঘরে ঢুকেই আমার দিকে তাকিয়ে স্বভাবসুলভ হাসি বজায় রেখে বলল, অফিসের একটা কাজে সিলেট গিয়েছিলাম। বাসায় জানিয়ে যেতে পারতেন। আম্মা তো জানে আমার হুটহাট যেতে হয়। আপনার আম্মা জানেন সেটা হাবিব সাহেব, আমি তো আর জানি না। আমার কথাতে উনি কিঞ্চিত অবাক হলেন। তবে সেটা প্রকাশ না করে বললেন, আমার জানামতে আপনি আমার খোঁজ করেন না নীরা। আমি খোঁজ করলেও বোধহয় আপনি আপনার খোঁজ দিতেন না। মানে মানে হলো আপনার খোঁজ নেবার জন্য সে আছে।
আমার কথাতে উনি বেশ উদ্গ্রীব হয়ে উঠলেন, নিজেকে গুছিয়ে এরপর বললেন, আপনি ভুল ভাবছেন। আমি তো সব ক্ষেত্রেই ভুল ভাবি আপনাকে, তবে আপনি কি সঠিক মানুষ হাবিব সাহেব? আপনি আমার অসহায়ত্ব জেনে নিজ ইচ্ছাতে বিয়ে করলেন, এরপর আপনার অপরাগতা জেনে যে স্ত্রী আপনাকে ফেলে চলে গিয়েছে, কিন্তু আপনি কি করলেন? সেই বউ আবার আসতেই আপনি সব রাগ দুঃখ ভুলে গেলেন। আপনার যদি এতটাই ভালোবাসা তার উপর থাকে তবে এই 2 বছরে তাকে ফিরিয়ে আনলেন না কেন? আমি শত চেষ্টা করে মিতুর খোঁজ পাইনি, তার পরিবার আমার থেকে তাকে লুকিয়ে রেখেছিল। হাবিব সাহেব অসাবধানে কথাটা বলে ফেললেন। আমি শুনে বেশ মর্মাহত হলাম। আমি উনাকে প্রশ্ন করলাম, তবে আমাকে বিয়ে করলেন কেন? মায়ের চাপে পড়ে। মাকে যখন তোমার ব্যাপারে বলেছিলাম ওই দিন থেকেই মা তোমাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকলো। মা জানতো তুমি রাজি হবে। হাবিব সাহেবের কথা শুনে আমার বুকের ভেতর হাহাকার করে উঠল। এত কষ্ট আমি হাজার কষ্টে থেকেও পাইনি। আমিই বা কত বোকা! একটা লোকের মিষ্টি কথাতে ভুলে গেলাম। উনি আমার সামনাসামনি দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আমি যদি জানতাম মিতু আমার কাছে ফিরতে চাইবে আমি কোনোদিন আপনাকে বিয়ে করতাম না নীরা, আপনি জানেন। মিতুকে এতদিন ওর পরিবার আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। মিতু তো বাচ্চা হাবিব সাহেব। বাচ্চা না হলেও ও খুবই নাজুক। হাবিন সাহেবের বিশ্লেষণ শুনে আমি হেসে ফেললাম। আল্লাহ! লোকটা কতটা অন্ধ! আমি হাসতে হাসতেই বললাম, তাহলে মিতুকে ফিরিয়ে নিয়ে আসুন। আম্মা মানবে না নীরা। আম্মা জানিয়েছে মিতুকে আনলে সে খাবে নয় তোরফা। স্মৃতি ঝুলবে। আর আমি আম্মাকে চিনি, উনি এক কথার মানুষ। উনার প্রত্যেকটা কথাতে প্রমাণ হচ্ছে লোকটা আমার না, তবে কোন আশায় আমি থাকব? এই প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই উনি আমার উত্তরটা খুঁজে দিলেন। আমতা আমতা করে বললেন, আপনি চাইলে আমরা মিউচুয়াল ভাবে থাকতে পারি। কি বলতে চাইছেন? মিতুকে তো আম্মা এই বাড়িতে আসতে দিবে না, আর আপনাকেও ছেড়ে দিতে দিবে না। আমি নাহ মিতুকে আলাদা ফ্ল্যাটে রাখলাম, আর আপনি এখানে থাকলেন। কথাটা হাবিব সাহেব যতটা সহজ ভাবে বলে ফেললেন, আমি ততটা সহজ ভাবে নিতে পারলাম না। আমার বুক ভার হয়ে আসো, গলায় মনে হচ্ছে একতলা কষ্ট আটকে আছে, যার জন্য আমি শ্বাস নিতে পারছি না। মানুষ কতটা নির্দয় হতে পারে তা বোধহয় মানুষ হয়ে না জন্মালে বুঝতাম না। আমার বড় ননাস বাসায় আসতেই আমার শাশুড়ি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল। ভদ্রমহিলা স্বভাব নাক উঁচু, আমাকে দেখেই নাক মুখ কুঁচকে বললেন, রূপ দিয়ে করবা কি? জামাই তো ধরে রাখতে পারতেছ না। আহ সালমা, ওর সাথে ওভাবে কথা বলিস কেন? আর কিভাবে বলবো আম্মা? তোমার বাড়ির কেচ্ছা কাহিনী আমার শ্বশুর বাড়িতে হাসাহাসির কারবার। হাবিবের বিয়েতে আমি এই জন্যই আসিনি। আমি আগেই জানতাম ওই ধরিবাজ মেয়ে ঠিক ফিরে আসবে। এরপর সালমা আপা আমার দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সুরে বলল, শুনু মিতু এসেছে টাকা পয়সার জন্য, তুমি শক্ত হয়ে হাল ধরো। আপা যে লোকটা আমার না তাকে আমি কিভাবে ফেরাবো? সব কি বলে দিতে হয়? একটু রং ঢং করো। আমি উনার কথাতে প্রত্যুত্তর করলাম না। উনারা কি জানেন? হাবিব সাহেব ফের মিতুর সাথে সংসার পেতেছে। তবে আমি তা জানানোর চেষ্টা করলাম না। তবে মনে মনে একটা জেদ ঠিকই চেপে বসল। আমিও এই সংসার ছেড়ে যাচ্ছি না, তবে হাবিব সাহেবকে নিজের আপন করে নিব না। বিয়ের প্রায় 2 মাস এর মাঝেই ন্যাশনালের 4th ইয়ারের ভর্তি নোটিশ দিয়েছে। ব্যাপারটা আমাকে আমার বান্ধবী সুমনা ফোন করে জানিয়েছে। যেহেতু আমার রেজিস্ট্রেশন এর মেয়াদ আছে আমি চাইলেই ভর্তি হতে পারবো, তবে ব্যাপারটা সম্ভব হবে টাকার জোরে। আমি আজ আটসাত বেঁধে নিজের মনকে জোরালো করলাম, স্ত্রীর অধিকার আমি ছাড়ব না। দুপুর গড়াতেই আমি খাবার টেবিলে বসে সবার সামনে বললাম, আমি আবার কলেজে ভর্তি হব। আমার শাশুড়ি গরেমসি করে উঠলেন, বললেন, কি দরকার? সংসারের ঠিক নেই, আবার পড়াশোনা। উনার কথা শুনে আমার ছোট ননাস কিছুটা রেগে গেলেন। এরপর জোর গলায় বললেন, পড়াশোনা করুক,
তোমার ছেলের তো আর টাকার অভাব নেই, টাকা তো সব পরনারীর পেছনে ঢালছে এখন। উনার কথাতে আমার শাশুড়ি বললেন না, নিজের জেদ বজায় রেখে বললেন, ভিটে মাটি নাই, স্বামী সুখ ও তো নাই, পড়ালেখা দিয়ে করবে কি? 2 বেলা খেতে পড়তে দিচ্ছি এই তোর ঢের। উনি কথাটা এতটাই বিকৃতভাবে বললেন, একটা দানা ভাতও আমি আর মুখে তুলতে পারলাম না। আমি বুঝি এতটাই অবলা। কান্না গিলে বললাম, পড়াশোনা আমি শুরু করবই আম্মা। আমার বাড়ি থেকে বের হয়ে এইসব করবা? ছেলে ছেড়েছি, বউ ছাড়তে এমন আর কি? মহিলার কথা শুনে আমার ছোট নানাসো রাগ করে খাবার ফেলে উঠে গেলেন। আমার শাশুড়ি নিজেও রাগ করে উঠতে উঠতে বললেন, এক পা দূর হয়েছে, আরেক পা ঘাড়ে উঠেছে। যত যন্ত্রণা হয়েছে আমার ছেলেটার জন্য। উনি উঠে যেতেই আমার অশ্রুবাঁধ ভাঙল। আমার জায়গাতে অন্য কোনো মেয়ে থাকলে হয়তো চলে যেত, নয়তো মরে যেত, কিন্তু আমি তো মরতে চাই না। এত লড়াই করে দুনিয়াতে টিকে থাকলাম কেন? মরে যাবার জন্য তো নয়। গোধূলির আলো পশ্চিম আকাশে কিঞ্চিৎ দেখা যাচ্ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে হাবিন সাহেবের ফেরার প্রহর গুনছি। লোকটার সাথে আমার সম্পর্কের সুতো টলানিতে মাঝে মধ্যে উনি ভুলে যান আমি নামক একটা প্রাণী এই দুনিয়াতে আছি। কিন্তু এই লোকটাই বউ ফিরে আসার পূর্বে আমাকে অনুনয় করেছিল আমি যেন তাকে ফেলে চলে না যাই। পুরনো কথা ভেবে আমার বেশ হাসি পেল। নিজেকে নিজে ধিক্কার জানালাম। তবে আমার অপেক্ষার প্রহর দীর্ঘ হল না। হাবিন সাহেব তার লাল রঙের মোটর বাইক নিয়ে গেট দিয়ে ঢুকছেন। আমি তাকে দেখে মনে মনে সব কথা একের পর এক সাজিয়ে নিলাম। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।